রাজ্যে সম্প্রতি যে কয়েকটি নারী নির্যাতন, আক্রমণ কিংবা হয়রানির অভিযোগ সামনে এসেছে তা কি বিচ্ছিন্ন ঘটনা, নাকি এগুলো কোনো গভীরতর সমস্যার ইঙ্গিত দিচ্ছে? প্রশ্ন হচ্ছে, অভিযোগ করার পরে পুলিশি সহায়তা কি সবার জন্য সমান থাকে? এফআইআর নিতে গড়িমসি কেন? ভুক্তভোগীকে প্রশ্নবাণে জর্জরিত করার রেওয়াজ ভাঙবে কবে? ত্রিপুরার রাস্তাঘাটে নারীদের স্বাধীন চলাফেরা কি সত্যি নিশ্চিত? স্কুল কলেজে চলাফেরার পথে কিশোরীদের নিরাপত্তার কি পর্যাপ্ত নজরদারি আছে? গত রবিবার ধর্মনগরে প্রকাশ্য দিবালোকে যে নৃশংস ঘটনা ঘটেছে তা কি শুধু একটা পরিবারকে নয়, পুরো সমাজকে নাড়িয়ে দিয়েছে। অভিযোগ, প্রকাশ্যে মা মেয়ের ওপর নির্মম শারীরিক নির্যাতন, বর্বর আক্রমণ, শ্লীলতাহানির চেষ্টা, আর তারপর থানায় অভিযোগ জানাতে গেলে গড়িমসি, চাপ, টালবাহানা। প্রশ্ন উঠছে, নারীরা কতটা নিরাপদ আর পুলিশ কতটা সংবেদনশীল? ঘটনার বিবরণ অনুযায়ী একটি মেয়ের ওপর 3 জন দুষ্কৃতী রাস্তায় প্রকাশ্যে হামলা করে। মেয়েটির চিৎকার শুনে ছুটে আসে তার মাকেও নৃশংসভাবে মারধর করা হয়। অভিযোগ, মা মেয়ে দুজনকেই মারধর, শ্লীলতাহানির চেষ্টা, অকথ্য ভাষায় গালাগাল, সবকিছুই ঘটেছে দিনের বেলায় লোকজনের সামনে। তাই প্রশ্ন উঠছে, এই ঘটনায় থানার ভূমিকা কি ছিল? ধর্মনগর মহিলা থানার অভিযোগ জানাতে গেলে কেন গড়িমসি হলো? রিসিভ কপি দিলে টালবাহানা কেন? অভিযোগের সংবেদনশীল অংশ বাদ দিতে চাপ কেন দেওয়া হলো? আইন অনুযায়ী শ্লীলতাহানির অভিযোগ মেডিকেল রিপোর্ট তো বাধ্যতামূলক নয়, তবুও এফআইআর নিতে বাধা কেন? অভিযোগকারীর বক্তব্য অনুযায়ী ভিডিও ফুটেজ দেখানো হয়, তবুও কেন তাৎক্ষণিক এফআইআর নেওয়া হলো না? 3 দিনের মাথায় এফআইআর রেজিস্টার হয়। এ কি দায়িত্ব নাকি দায় এড়ানো? একটি মা মেয়ের ওপর আক্রমণের ভিডিও ছড়িয়ে পড়ে, তারপর দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে মানুষ কি বুঝবে? কি বার্তা যাবে মানুষের কাছে? পুলিশের সংবেদনশীলতায় কেন এই ঘাটতি? নাকি তদন্তের প্রক্রিয়ায় একটা অস্বচ্ছতা রয়েছে? একটি মহিলা থানায় নির্যাতিত নারী যদি অসহযোগিতা অনুভব করেন, তবে বাকিদের অবস্থা কি হতে পারে? প্রশ্ন উঠছে, এটা কি বিচ্ছিন্ন ঘটনা নাকি একটা বড় সমস্যা? অত্যাচারীদের দাবি সরাসরি ন্যায় বিচার চাই, দোষীদের শাস্তি চাই। তাই এই প্রশ্ন জাগে, নারীর ওপর আক্রমণ হলে পুলিশের প্রথম কাজ কি আইন মানা নাকি অভিযোগ এড়ানো? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। সাম্প্রতিক ঘটনার নিরিখে রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে একটি বিশেষ আলোচনায় আজ আমার সাথে বিশিষ্ট শিক্ষাবিদ মায়া মুখোপাধ্যায় রয়েছেন এবং রয়েছেন বিশিষ্ট সমাজকর্মী তথা মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। বর্ণালীদি, প্রথমে আপনার কাছে আসি। ধর্মনগরের এই নৃশংস মা মেয়ের ওপর যে আক্রমণ, আপনার মতে এটা কি একক একটা ঘটনা নাকি সাম্প্রতিক অন্যান্য নারী নির্যাতনের অভিযোগগুলো মিলিয়ে এটি রাজ্যের এক গভীরতর সামাজিক সংকেত বলে মনে করেন? দেখুন, যে ঘটনাটি ধর্মনগরে ঘটেছে, আপনাদের নিউজ ভ্যানগার্ডের মাধ্যমে আমরা দেখেছি যে এরকম একটি ঘটনা ঘটেছে যেখানে মেয়ে এবং মায়ের উপর 3 জন দুষ্কৃতিকারী আক্রমণ করছে। এটা আমি বলবো মূলত এর ভেতরকার যে ঘটনা, যেটুকু আমি খবর নিয়ে জানতে পেরেছি, যে পেছনে কিন্তু নেশা একটা বড় কারণ বলে জানা গেছে। যে নেশার কারণে তাদের এই মেয়েটির উপর এরা আছড়ে পড়ে। কারণ নেশা যখন কারোর ভেতর নেশাগ্রস্ত হওয়ার পর সে কি করবে বা কি করবে না, সেটা কিন্তু তার নিজের মধ্যে থাকে না, এবং মূলত সেই কারণটি ছিল এই ঘটনার মূল কারণ। এবং সেটা নারী নির্যাতন। একদিকে বলা যায় নারী নির্যাতন এই কারণে যে এখানে একটি মা এবং মেয়ের উপর দেখা গেছে নির্যাতন, এবং সেখানে নেশার সঙ্গে তাদের কিছু পারিবারিক সমস্যাও আছে। এ ধরনের একটা খবর আমার কাছে আছে যে শুধুমাত্র নারী নির্যাতনের উদ্দেশ্যে নয়, তাদের পারিবারিক কিছু সমস্যা ছিল, সেটাও একটা
কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে যেভাবে নিউজে আমরা দেখেছি যে মহিলা বলছেন যে ধর্মনগর থানার মহিলা পুলিশ তাদের এফআইআরটি নিতে চাইছেন না, তা যদি সত্যিকার অর্থেই তা হয় তাহলে আমি বলবো সেটা কোনোভাবেই উচিত নয়। তবে হ্যাঁ, ঠিক পুলিশ এটা করতে পারে যে বিষয়টা কি সেটার একটা সঠিক তদন্ত করে এফআইআরটি হাতে নেওয়া। এই কারণে আমার যে দীর্ঘ অভিজ্ঞতা, সেখানে আমি দেখেছি অনেক সময় কোনো ঘটনা ঘটলো, তারপর খুব তড়িঘড়ি একটা এফআইআর এর সিদ্ধান্ত নিল, কিন্তু তারপর দেখা যাচ্ছে যে সকালে এবং বিকেল বেলা এই দুই সময়ের মধ্যে কি হয়, তাদের মানসিক একটা পরিবর্তন ঘটে যায়। সেখানে তারা অনেক সময়, তাদের ক্ষেত্রে তা হয়েছে বা হবে এমন আমি বলছি না, এরকম ঘটনা ঘটতে আমি দেখেছি যে সকালে বলছে আমি এফআইআর করব, আমি লড়াই করব, বিকেলে তাদের মতের পরিবর্তন হয়ে গেছে, দুপক্ষের মধ্যে একটা সমঝোতা করার মানসিকতা তৈরি হয়ে গেছে। তবে পুলিশের উচিত এ ধরনের যেহেতু মহিলা সংক্রান্ত ঘটনা, এই ক্ষেত্রে যে ইনভেস্টিগেশন করার যে প্রক্রিয়া সেটাকে দ্রুত সম্পন্ন করা, সাথে সাথে যখন ঘটনাটি পুলিশের নজরে এসছে সেই সঙ্গে সঙ্গে এই যে ইনভেস্টিগেশন নামক যে ব্যাপারটি তাদের মধ্যে আছে সেটা খুব ত্বরান্বিত করে যদি এফআইআর নেওয়ার মতো ঘটনা হয় এবং সেই যারা নির্যাতিতা তাদের বক্তব্যের ভিত্তিতে অবশ্যই এফআইআর নিয়ে নেওয়া। এখানে দেরি করাটাকে আমি মোটেই সঠিক কাজ হয়েছে বলে মনে করি না। আপনি মনে করেন না? আমি আসবো আপনার কাছে এই বিষয়টাতে। আপনি বললেন যেটা যে সকালে একরকম মতামত থাকে, এফআইআর করবে, লড়াই করবে, বিকেলে মতটা পাল্টে যায়। আবার এটাও ঠিক, এই মত পাল্টানোর পেছনে কি কারণ থাকে সেটা আপনিও জানেন এবং আমরাও জানি, এবং অনেক সময়, বেশিরভাগ সময় কিন্তু এই মত পাল্টানোর পেছনে একটা চাপ থাকে। তবে এই ক্ষেত্রে তা কি হয়েছে বা হয়নি সেটা পরের বিষয়, কিন্তু যেটা মোদ্দা কথা, যেটা মেইন বিষয়, সেটা হচ্ছে যে যখন এই ধরনের কোনো ঘটনা ঘটে বা এই ধরনের কোনো নির্যাতন ঘটে তখন পুলিশের কি ভূমিকা থাকে সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এখন আমি আসবো আপনার কাছে, মায়াদের কাছে আসবো। মায়াদের, নারী নিরাপত্তা নিয়ে সরকার নিয়মিত উন্নয়নের কথা বলে, কিন্তু রাস্তাঘাটে দিন দুপুরে আক্রমণ ঘটে। এটা কি নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা নাকি প্রশাসনিক অসতর্কতা বলে মনে করেন? আপনার কথার মধ্যেই আমি উত্তরগুলো পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে প্রশাসনিক ব্যর্থতা তো খানিকটা থাকবেই, কারণ প্রকাশ্য দিনের বেলায় যদি এই ঘটনা ঘটে থাকে, একদম প্রকাশ্য মানুষের সামনে ঘটছে, তাহলে এটা তো কিছুটা ব্যর্থতা। আর অসতর্কতাও হতে পারে যে ঘটনাটা আমি বিভিন্ন নিউজ চ্যানেল দেখেছি, আপনাদের নিউজ চ্যানেলেও দেখেছি বা দেখছি, কন্টিনিউ আপনারা দেখাচ্ছেন আমাকে, মানে সবাইকে দেখাচ্ছেন, আমিও দেখছি। তো তাতে দেখলাম যে একটা দুজন মহিলার সঙ্গে মারপিট হচ্ছে, আমরা দেখছি দৃশ্যটা। তো এটা যদি দিনের বেলায়, প্রকাশ্য দিনের বেলায় রাস্তার মধ্যে এই ঘটনাটা ঘটে, তাহলে তো আমাদের প্রশ্ন তো মানে মাথাতে আসবেই যে গভর্নমেন্ট আছে, যে সরকার, আমি জানি না কোন সরকার বাকি আসে, সেটা বলছি না, সব সময় সবার ক্ষেত্রে একই কথা, কোন সরকারের আমলেই যদি ঘটনাটা এরকম ঘটে থাকে, তো এটা তো আমাদের মতো সাধারণ মানুষ কাছে এই প্রশ্নটা আসবে যে সরকার এই ব্যাপারে অসফল, ব্যর্থ। আবার আরেকটা জিনিস আপনি বলেছেন যে অসতর্কতা হতে পারে। তো অসতর্ক সরকারের পুলিশ প্রশাসন, সরকার তো আর, সরকার বলতে কি, সরকারের পুরো ফুল অ্যাডমিনিস্ট্রেটিভ বডি বা প্রশাসন, শাসনে যারা আছে সবাইকে নিয়েই সরকার তো আলাদাভাবে কিছু করে না। মন্ত্রী মিনিস্টার তারা তো আর এগুলো করেন না, করেন প্রশাসনে যারা আছেন। তো এখানে যারা ধর্মনগরের যে মহিলা পুলিশের কাছে এই মেয়ে মহিলা তারা গিয়েছিলেন এবং এফআইআর নেয়নি, তো এটা তো আরো আমাদের কাছে ভীষণ চিন্তার বিষয়। মানুষ যখন বিপদে আপদে পড়ে, রাস্তাঘাটে দুর্ঘটনা বা যে কোনো ঘটনার সময় আমাদের যখন কোনো নিরাপত্তার অভাবজনিত কোনো কারণ হয়, তখন আমরা কোথায় যাই? পুলিশ প্রশাসনের কাছেই প্রথম যাই। এবং পুলিশ প্রশাসন যদি তদন্ত করে দেখে যে ঘটনাটা সত্য, এবং ভিডিও ফুটেজকেও ওরা মহিলা দেখিয়েছেন, এবং ভিডিও ফুটেজ এটা এখন সোশ্যাল মিডিয়ায় চালু হয়ে গেছে, সবাই দেখছে, তাহলে কেনই বা তারা 3 দিন লাগিয়ে দিলেন এই এফআইআরটা নিতে? এটাও তো একটা প্রশ্ন চিহ্নের মাঝখানে এসে আমাদের দাঁড় করিয়ে দিয়েছে। ঠিক, প্রশ্ন অনেকগুলোই, অবশ্যই আসবো আপনার কাছে আরো একবার। আমরা প্রশ্ন অনেকগুলোই, কিন্তু এই প্রশ্নের জবাব পেয়ে যাবে। তবে আমরা যে প্রশ্নগুলো করছি সেই প্রশ্নগুলো মানুষের প্রশ্ন, সমাজের প্রশ্ন। বড়ালিদি, এই ঘটনায় অভিযোগকারীরা মহিলা থানায় গিয়ে গড়িমসি, রিসিভ কপি না দেওয়া, অভিযোগের সংবেদনশীল অংশ বাদ দিতে চাপ, এমন কিছু অভিযোগ তুলেছেন।
এখন পুলিশের এই ধরনের ভূমিকাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, এক্ষেত্রে আরো একটি বিষয় আমার, যে ঘটনাটি আমি ছোট্ট করে বলবো, যে ঘটনাটি যখন ঘটছিল এক্ষেত্রে কিন্তু আমরা যে পুরুষদের, যে মহিলাদের উপর একটা অত্যাধিক চাপ তৈরি করা বা তাদের নিজেদের সম্পর্কে নিজেদের ক্ষমতা জাহির করার একটা মানসিকতা সেখানে ছিল। ঘটনাটি হয়তো ছোটখাটো ছিল, কিন্তু যেহেতু একটি মেয়ে তাদের কথার বিরুদ্ধে কথা বলতে চাইছে, সেক্ষেত্রে তাকে সরাসরি মারধর করে তাদের কথা শোনাতে বাধ্য করার জন্য কিন্তু ঘটনাটি শুরু হয়। আচ্ছা। এবং এক্ষেত্রে পুলিশের কথা আপনি বলছেন, যে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ, সেটা কিছুটা কিন্তু একটা রাজনৈতিক গন্ধ এখানে আমরা দেখতে পেয়েছি। আচ্ছা, যে যখন ওকে, তাহলে আপনি সেখানে রাজনৈতিক গন্ধ আপনি বলছেন পেয়েছেন। আপনি সেই জায়গাটাতে যাওয়ার আগে যারা দর্শক বন্ধুরা আমাদের এই ঘটনাটা জানেন বা যে অভিযোগ যারা করেছেন, নির্যাতিতা মা এবং মানে মেয়ে, ওনারা কি বলেছেন সেই ব্যাপারটা অবশ্যই আমি একটু বলতে চাইবো, জানাতে চাইবো দর্শক বন্ধুদের। সেদিন ঘটনা ওনাদের মুখে যে অভিযোগ ওনারা করেছেন, যে মেয়েটি প্রথমে মারধর করা হয়, সেই মেয়েটি টিউশন করানোর জন্য 23 নম্বর ওয়ার্ড থেকে 22 নম্বর ওয়ার্ডে যাচ্ছিলেন। যাবার পথে 3 জন পুলিশ কর্মী ওনাদের কাছে কোনো এক ব্যক্তির বাড়ির ঠিকানা জিজ্ঞেস করেন। সেই মেয়েটি বাড়িটি দেখিয়ে দেয়। দেখানোর পর উনি যখন চলে যায়, মেয়েটি চলে যায় টিউশন করাতে, এবং টিউশন থেকে যখন ফিরে আসছে তখন সেই বাড়ির 3 জন পুরুষ সেই মেয়েটির ওপর হামলা করে। তখন মেয়েটিকে মারধর করা হয় এবং আরো ভাবে নির্যাতন করা হয়, এবং সেই মেয়েটির চিৎকার শুনে তার মা এগিয়ে আসে তাকে বাঁচানোর জন্য। এবং রাস্তায় যখন মেয়ের মা আসে, তখন মেয়ের মাকেও একই রকম ভাবে ব্যবহার করা হয়, মারধর করা হয়, সেখানে শ্লীলতাহানি করা হয়, তাদের অভিযোগ। এবং তারপর এই ঘটনার পর মেয়ে এবং মা তারা থানায় যায়, থানায় অভিযোগ লেখাতে যায়। থানায় অভিযোগ নেওয়া হয়, কিন্তু তাদেরকে রিসিভ কপি দেওয়া হয় না প্রথমে। তারপর তারা উকিলের সাহায্য নেন। 3 দিন পর সেই রিসিভ কপি দেওয়া হয়, এবং যখন এফআইআর করা হয়, এবং তারপর সেটা রিসিভ কপি দেওয়া হয়। আপনি বলুন এবার সেখানে কি। সেই কথাটাই কিন্তু আমি আমার আলোচনার শুরুতে বলছিলাম, যে মেয়েটি যখন টিউশন করাতে যাচ্ছিল এবং পুলিশ কর্মীরা যার বাড়ি জিজ্ঞেস করেছিল, সেটা কিন্তু এই নেশা সামগ্রী বা নেশার সঙ্গে যুক্ত এমন ধরনের ঘটনা আছে, এরকম একটা আভাস আমরা পেয়েছি, যে তাদের সেই নেশা সামগ্রী বা নেশার সঙ্গে যুক্ত এমন লোকেদের পুলিশ খোঁজ খবর করছিল, এবং সেই মেয়েটির কাছ থেকে সেই বাড়িটার ঠিকানাটি এরা জানতে চাইছিল। এবং যখন সেই বাড়ির লোকেরা জানতে পারে যে এই মেয়েটি তাদের বাড়ির দিক নির্দেশ করে দিয়েছে, সেই কারণেই কিন্তু মেয়েটির উপর আক্রমণ সংগঠিত করে। তো আমি সেটা বলেছি যে পুলিশের কাছে এই ঘটনাটি ঘটে গেছে, ঘটার পর যখন পুলিশের কাছে এসছে, তখন পুলিশের আরো একটু তাড়াতাড়ি এফআইআর নেওয়ার ব্যাপারে তৎক্ষণাৎ একটা সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। সেই কাজটি পুলিশ একটু বিলম্ব করেছে। এটা কিন্তু পুলিশের একটা গাফিলতি বলে আমি মনে করি, কারণ এই ধরনের স্পর্শকাতর ঘটনায় পুলিশকে বিলম্ব করা উচিত হয়নি। কিন্তু এই ক্ষেত্রে যে বর্তমান সরকারকে কালিমা লিপ্ত করার জন্য যে বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু সেই মেয়ে এবং মায়ের মাধ্যমে একটা সরকারের বিরুদ্ধে একটা চাপ সৃষ্টি করতে চাইছে, এ ধরনের ঘটনাও কিন্তু আমাদের কাছে খবর আছে। তবে আমি বারবার বলছি যে পুলিশ যদি খুব তাড়াতাড়ি এফআইআরটা নিয়ে নিত, তারপর যারা এই ঘটনাটি সংগঠিত করেছে, কারণ ভিডিও ফুটেজে আমরা দেখতে পাচ্ছি কারা তাদেরকে মারধর করছে, যে 3 জন দোষী ব্যক্তি দুষ্কৃতিকারী, তাদেরকে সাথে সাথে তুলে নিয়ে আসা, বিচার কার্য যাতে সঠিক হয়, সেই ক্ষেত্রে পুলিশ আরো একটু তাড়াতাড়ি কাজ করা উচিত ছিল। এই কাজটি করতে পুলিশ যে বিলম্বটা করেছে, এটা কিন্তু উচিত হয়নি পুলিশের পক্ষে। তবে এটা আমি বলবো যে পুলিশের এটা পুরনো দিনের একটা তথাকথিত প্র্যাকটিস আমি বলবো।
এই কারণে প্র্যাকটিস আমি এই কারণে বলবো যে আমরা বিগত সরকারের সময়ও দেখেছি যে যখন কোনো ঘটনা ঘটেছে, যেমন এই ঘটনাটিকে টাটা কালীবাড়ির ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত অনেকেই করতে চাইছেন, যে টাটা কালীবাড়ির ঘটনা এই ধরনের আমরা দেখেছি। তো যারা আজকে পুলিশ কর্মী আছেন তারা তখনের সময়ও ছিলেন, তাদের এটা অভ্যাস হয়ে গেছে যে যখন কোনো নির্যাতিতা আমাদের কাছে আসবেন আমরা একটু ধীর গতিতে চলবো, আমাদের এত তাড়াহুড়ো করার দরকার নেই। এই মানসিকতার বশবর্তী হয়ে কিন্তু এই ধর্মনগরের এরকম স্পর্শকাতর একটি ঘটনার ক্ষেত্রেও তারা এই ধরনের কাজটি করলেন। দিদি, আপনি মহিলা কমিশনের চেয়ারপারসন হিসেবে অনেকদিন কাজ করেছেন, আপনার সেই আমলে বা সেই সময়কার কথা আপনার অভিজ্ঞতায় কি বলে? কোন নারী অভিযোগ নিয়ে থানায় গেলে পুলিশ প্রথম প্রতিক্রিয়া সাধারণত কেমন হয়? তখনও আমি দেখেছি যে পুলিশ কিন্তু তাড়াতাড়ি কাজটি পুলিশ করছে না এমন নয়, কিন্তু যে তাড়াতাড়ি কাজটি করার কথা, যেভাবে একজন ভিকটিমকে যত তাড়াতাড়ি আমরা তার এফআইআর নিতে পারি, তার কেসটিকে কোর্টে পাঠাতে পারি, ভিকটিম যত তাড়াতাড়ি তার যে দোষী ব্যক্তির শাস্তি যত তাড়াতাড়ি সম্ভব ততই ভিকটিমের পক্ষে সহজ হয়। কারণ যদি কেস নিতে দেরি হয়, যদি দোষী ব্যক্তিদের আটক করতে দেরি করে পুলিশ, তাহলে কিন্তু ভিকটিমের উপর চাপ সৃষ্টি হয়। এই ক্ষেত্রে পুলিশের যে গাফিলতিটা, এটা কিন্তু এখনো শেষ হচ্ছে না। তাদের এই যে দীর্ঘদিনের প্র্যাকটিস, এটা এখনো শেষ হচ্ছে না। তাদের এত ট্রেনিং হচ্ছে, এত বিভিন্নভাবে তাদের ট্রেনিং করানো হচ্ছে যে কিভাবে নারী নির্যাতনের ঘটনাগুলোকে, এই স্পর্শকাতর ঘটনাগুলোকে আরো বেশি দরদ দিয়ে দেখতে হবে। দরদ যেমন আইন আছে, আইনের সঙ্গে আমাদের মন থেকে দরদ দিয়ে দেখতে হবে, তবেই কিন্তু একজন নির্যাতিতা সঠিক বিচার পেতে পারেন। এবং এই যে বিচার প্রক্রিয়া, আমাদের যে বিচার প্রক্রিয়া, এই বিচার প্রক্রিয়া এত বেশি লেংদি হয়ে যায়, যেখানে একজন নির্যাতিতা মহিলা শেষ পর্যন্ত একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে দাঁড়িয়ে থাকেন। যে এই বিচার প্রক্রিয়াটা এত লেংদি যেন না হয়, এই কাজটি কিন্তু পুলিশকে তাড়াতাড়ি ভিকটিমকে যদি তার সঠিক বিচার পাইয়ে দিতে হয়, তাহলে পুলিশকে তাড়াতাড়ি চার্জশিট দিতে হবে। সেই অভিযোগের তীরও কিন্তু পুলিশের দিকে, সেই চার্জশিট দেওয়ার ক্ষেত্রে কিন্তু অভিযোগের তীর কিন্তু সেই পুলিশের দিকেই যায়। যে কত দ্রুত মামলার নিষ্পত্তি হবে সেটাও কিন্তু নির্ভর করে পুলিশের সেই চার্জশিটের উপর। আসবো আপনার কাছে, কিন্তু মায়াদি, আইন অনুযায়ী তো শ্লীলতাহানির মামলায় আমরা যতটুকু জানি মেডিকেল রিপোর্ট বাধ্যতামূলক নয়, তবুও এফআইআর নিতে বাধা দেওয়া কি আইন সম্পর্কে অজ্ঞতা, নাকি অভিযোগ ঠেকিয়ে রাখার একটা প্রবণতা? মানে পুলিশ সংবেদনশীলতার অভাব, এটা কি ব্যক্তিগত মানসিকতার সমস্যা, নাকি এটা একটা সিস্টেমে পরিণত হয়ে গেছে বলে মনে করেন? না, দেখুন, আমি পুলিশ অজ্ঞ আমি কথা একদমই বলবো না, কারণ ওনাদের কাজই হচ্ছে এইগুলোকে, এই ব্যাপারগুলোকেই রক্ষা করা। ওনারা এটা পেশাদার, এটা এই ব্যাপারে ওনারা পেশাদারিত্ব আছে ওনাদের। কিন্তু আপনি আরেকটা কথা যেটা বললেন যে ওনাদের কিছুটা নেগলিজেন্সি থাকে, যে নিচ্ছি নেব, ম্যাডাম এখন বললেন কথাটা যে নিচ্ছে পরে নেব, মানে বিলম্বিত বোধোদয়, বিলম্বিত আস্তে আস্তে এগোচ্ছে, আচ্ছা নেওয়া হবে। কিন্তু এগুলো কোন কেসটা গুরুত্বপূর্ণ এবং কোনটা তাড়াতাড়ি আমাকে অ্যাকশন নিতে হবে, যারা ভিকটিম তাদেরকে আমি কি করে একটু মানসিক নিরাপত্তা দেব, শান্তি দেব। কারণ যারা ঘটনাটা ঘটালো তাদেরকে যদি আমরা দেনান দেয়ার তুলে আনতে না পারি, দেনান দেয়ার যদি তারা করতে, এবং প্রকাশ্য দিবালোকে ঘটনাটা ঘটছে, সব মানুষ দেখছে, তো শুধু তো ওই মহিলা ভিকটিম বা মহিলার মা ভিকটিম আমি তা বলবো না, ওখানে যারা দেখছেন এরকম সাধারণ যারা মানুষ আছে, মহিলা আছে, তারাও তো ভয় পাবে যে প্রকাশ্য দিনের বেলায় এই ঘটনাটা হচ্ছে, আজকে ওদের উপর হচ্ছে, কালকে আমাদের উপর হবে না, এইরকম গ্যারান্টি কে দিল? এবং আর 3 দিন হয়ে গেছে তাদের এফআইআর নেওয়া হচ্ছে না, তাহলে পুলিশ প্রশাসনও এফআইআর নিচ্ছে না, তাহলে আমরা কোনখানে আছি? ম্যাডাম কিছুক্ষণ আগে বলেছেন যে বিরোধীরা করছে, তো বিরোধীরা তো এই সুযোগটা নেবে, এটা তো খুব স্বাভাবিক কথা। যখন গভর্নমেন্ট পরিচালিত হবে, সেই গভর্নমেন্টের যদি কিছু ব্যর্থতা থাকে তো বিরোধী দলগুলো তো এটা লুফে নেবে, এটা তো খুব স্বাভাবিক। এখানে সরকারকে কালিমালিপ্ত করার কথা উঠছে। এখন সরকারকে কালিমালিপ্ত করার, যেটা বর্ণালী যেটা বলছিলেন যে
যে মা মেয়ে যারা তাদেরকে নিয়ে হয়তো বিরোধীরা চেষ্টা করছে যে সরকারকে কালিমালিপ্ত করার, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে একাংশ পুলিশের গাফিলতির কারণেও কি সরকার কালিমালিপ্ত হচ্ছে না? পুলিশ যদি, যেটা বর্ণালীদের কথা অনুযায়ী, পুলিশ যদি সঠিক সময় সঠিক কর্তব্যটা পালন করত তাহলে তো এখানে এই প্রশ্নগুলো আসতো একদমই আসতো না। এবং পুলিশ আমি আগেই তো বললাম যে মন্ত্রী মিনিস্টার তারা তো এই কাজগুলো করবে না, করবে প্রশাসনে যারা আছে, এই যে পুলিশ অফিসার বলুন বা নট অনলি দ্যাট, ধরুন যারা শিক্ষকতায় স্কুল কলেজে পড়ানো হচ্ছে না, সাপোজ তো স্কুল কলেজে পড়ানো হচ্ছে না, মন্ত্রী মিনিস্টার এসে পড়াবেন না? পড়াবেন। স্কুলের টিচাররা, অধ্যাপকরা, তারা যদি ছুটি দিয়ে দেয়, তো যে কোনো গভর্নমেন্টের আমলে যদি এরকম হয়, তো সাধারণ মানুষ বলবো ওই দেখো এই সরকার এসছে, স্কুল ছুটি হয়ে গেল, কলেজ ছুটি হয়ে গেল। ঘটনাটা তা না। ঘটনাটা হচ্ছে যারা মন্ত্রী মিনিস্টার বা যারা প্রশাসনে বড় বড় পোস্টে আছেন, তাদের উচিত, আমি মনে করি, স্বরাষ্ট্র দপ্তরের মিনিস্টার তো আমাদের মনে হয় মুখ্যমন্ত্রীর হাতেই স্বরাষ্ট্র দপ্তর আছেন, মুখ্যমন্ত্রী বা এই ব্যাপারটায় প্রম্পট অ্যাকশন নিলেন না কেন? আমি সরাসরি একজন মহিলা হিসেবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমার সবিনয় প্রশ্ন আছে ওনার কাছে, যে উনি তো ব্যাপারটা জেনেছেন, ঠিক না? একটা এত বড় ঘটনা ঘটে গেছেন যখন, তখন উনি জেনেছেন। ওখানকার স্থানীয় এমএলএ আছেন, নির্বাচিত এমএলএ আছেন, প্রশাসনের লোক, আমাদের সরকারের লোক, উনি বা কি করলেন? উনাদেরও তো এই ব্যাপারগুলিতে ভাবা উচিত ছিল। যে না, মুখ্যমন্ত্রী তো নারী নির্যাতনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী স্পষ্ট উনি ভাষায় বলেছেন যে কোনোভাবেই কোনো কিছু বরদাস্ত করা হবে না, এবং প্রশাসনকে উনি যথেষ্টভাবে ক্ষমতা দিয়েছেন এইসব ক্ষেত্রে প্রম্পট অ্যাকশন নেওয়ার। ডেফিনেটলি এটাই উচিত, আমরা মুখ্যমন্ত্রী থেকে এটাই চাই, কিন্তু ইয়েস, তাই মুখ্যমন্ত্রী বলছেন প্রম্পট অ্যাকশন নিতে, কিন্তু যেহেতু নেওয়া হচ্ছে না, তাহলে মুখ্যমন্ত্রী তো উচিত, আমি মনে করি মুখ্যমন্ত্রীর উচিত যে ওখানে দেখা যে কেন তোমরা এটা নিলে না, এবং তৎক্ষণাৎ যদি মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়ে তদন্ত করে দেখেন যে কেউ দোষী কোনো অফিসার আছেন, সঙ্গে সঙ্গে ওনাকে সাসপেন্ড করা দরকার। তাহলে সমস্ত থানার যারা পুলিশ যারা এরকম কর্তব্যে গাফিলতি করে, তারা অ্যালার্ট হয়ে যাবে যে আমরা যদি প্রম্পট এরকম ডিসিশন না নিই, তাহলে আমাদের উপরে খাড়া ঝুলবে, আমরা আমাদের ইচ্ছা মতো মানুষ আসবে, তাদেরকে আমরা কেস নেব না বা এফআইআর নেব না, তাদেরকে সরিয়ে দেব। তো কি হচ্ছে, এইখানে ধর্মনগরের মহিলা পুলিশ এফআইআর নিলেন না, তার এগেইনস্টে আমরা কিন্তু দেখছি না, আমরা এখনো কোনো পত্রপত্রিকা নিউজ চ্যানেলে দেখছি না যে কোনো একজন পুলিশ অফিসার বা কোনো একজন কারো দায়িত্বপ্রাপ্ত কেউ সাসপেন্ড হয়েছে বা তদন্ত হয়েছে, গভর্নমেন্ট থেকে তদন্ত করা হয়েছে যে কেন এটা এফআইআরটা নেওয়া হলো না। 3 দিন পরে নেওয়া হলো, এবং এই যে 3 দিন পরে নেওয়া হলো, কেন 3 দিন পরে নেওয়া হলো, 3 দিন আগে নেওয়া হলো না কেন? তাহলে কি প্রচ্ছন্নভাবে কোনো মন্ত্রী মিনিস্টার বা স্থানীয় এমএলএ, আমি জানি না কি হয়েছে বিষয়টা, যে তারা তখন বলতে বাধ্য হয়েছে জনগণের। এখানে একটু মনে করে দেওয়া ভালো, সেখানে ধর্মনগরের ঘটনা, আর ধর্মনগরের যিনি এমএলএ উনি এই মুহূর্তে অসুস্থ রয়েছেন, সেটা তো আমরা সবাই জানি। তো এখন প্রশ্নটা সেই জায়গায় নয়, প্রশ্নটা হচ্ছে যে প্রম্পট অ্যাকশন কেন পুলিশ নিল না, সেটার জবাবদিহি কে দেবে? সেই জবাবদিহি পুলিশকেই দিতে হবে। না 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 ম্যাডাম, এটা দেখুন, পুলিশ কেন নেওয়া হলো না, পুলিশ তো ঘটনাটা ঘটিয়ে ফেলেছে, হ্যাঁ, কিন্তু পুলিশ যে দিল না, এটার জন্য আমাদের ত্রিপুরা সরকারকে বলতে হবে যে তোমরা কেন দিলে না। এবং ত্রিপুরা সরকারের, আমি মনে করি যে ত্রিপুরা সরকারের উচিত ছিল ওইখানের কোনো মহিলা অফিসার বা যারা মহিলা থাক বা পুরুষই থাক, মহিলা থানার অফিসারদেরকে একজনকে দায়িত্বপ্রাপ্ত যিনি, তাকে সাসপেন্ড করা দরকার ছিল, বা তাকে নট অনলি, আমি শুধু অবশ্যই তাদের বিরুদ্ধে কোনো তদন্ত হবে, কেন নেওয়া হলো না, অবশ্যই হবে। আমি মনে করি যে বর্তমান সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রী যিনি আছেন, যেহেতু নারী নির্যাতনের ক্ষেত্রে উনি সর্বরকম ছেড়ে দিয়েছেন পুলিশের উপর, তো সেই ক্ষেত্রে অবশ্যই কেন পুলিশ 3 দিন পর্যন্ত নিল না, এবং কারণ দর্শানোর নিশ্চয়ই উনি চাইবেন, এবং সেটা পুলিশকেই জবাব দিতে হবে। কারণ একটি মহিলা নির্যাতনের ঘটনা, নারী নির্যাতনের ঘটনায় এইভাবে যে 3 দিন পর্যন্ত ঘটনাটি এফআইআর নেওয়া হলো না, এবং সেক্ষেত্রে একটা রাজনীতিকরণ চলছে। একটা নারী নির্যাতনের ঘটনা মানে একটা মহিলার উপর ঘটনা, একজন মহিলার উপর ঘটনা, এর অর্থ হচ্ছে আমরা প্রত্যেকে কিন্তু এর মধ্যে ঢুকে যাচ্ছি, আমরা প্রত্যেকেই এক একজন মহিলা, এবং এই ঘটনা যে এই মেয়েটির সঙ্গে হয়েছে এটা শেষ নয়, এটা আমাদের উপরও হতে পারে। বর্ণালী, এখানে শোনা যায় যে ঘটনার ভিডিও ফুটেজ থানায় দেখানো হলেও তাৎক্ষণিক এফআইআর হয়নি। এটা কি পুলিশের দায়িত্ব পালনে অবহেলা, নাকি মানে তদন্ত প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতির ইঙ্গিত বলে আপনি মনে করেন? আর আমি আরেকটু জুড়ে দেবো এর সঙ্গে, কারণ আপনি বলছিলেন এখানে যে যাদেরকে নিয়ে ঘটনা বা যারা অভিযুক্ত তাদের সঙ্গে নেশার একটা সম্পর্ক রয়েছে, তাদেরকে তার জন্যই তাদের করছে। এখন পুলিশ যদি
এমন অনেক সময় দেখা যায় যে কেসকে সামান্য করে দেখা বা মিটমাট করে দিতে একটা চাপ পুলিশের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ কিন্তু শোনা যায়। তো এই ধরনের যদি এখানেও যদি এই ধরনের কিছু হয়ে থাকে তাহলে পুলিশ কার সঙ্গ দিচ্ছে, সাধারণ মানুষের নাকি যারা সমাজে ক্রিমিনাল তাদেরকে? দেখুন, যদিও এটা অভিযোগ, এখনো এখানে যে ঘটনাটি ঘটেছে দুজন মহিলার উপর মারধরের ঘটনা, এবং সেই সঙ্গে আমরা একটা নেশার সম্পর্ক আছে বলে আমাদের কাছে খবর। তো এখানে আমি বলবো নেশা এবং নারী এই দুটো কিন্তু ভীষণ সেনসিটিভ দুটো বিষয়। এই ক্ষেত্রে মিটমাট হয়ে যাবার কোনো প্রশ্নই ওঠে না, কোনো প্রশ্ন আছে বলে আমি মনে করি না। নেশাসক্ত ব্যক্তি বা নেশার সঙ্গে সম্পর্ক যদি থাকে এই সমস্ত লোকেরা, তো সেখানে তাদের মাফ করা বা ছেড়ে দেওয়া বা মিটমাটের কোনো বিষয় নেই। এবং নারী নির্যাতনের যে ঘটনা সেখানেও মিটমাটের কোনো বিষয় নেই। এক্ষেত্রে পুলিশকে আরো বেশি তৎপর হয়ে ঘটনাটির একেবারে মূল পর্যন্ত গিয়ে পৌঁছে একে শেষ করতে হবে। এবং এক্ষেত্রে আমি আরো একটা কথা আমি বলতে চাই, যে ভিডিও ফুটেজটি আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে ভিডিও ফুটেজটি দেখানো হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনজন দুষ্কৃতিকারী দুজন মহিলাকে প্রচন্ডভাবে মারধর করছেন। এবং এই ভিডিও ফুটেজ কিন্তু স্যাটেলাইট থেকে আসেনি, কোনো ব্যক্তির মোবাইল থেকে নেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রশাসন এবং সরকার এই দুটো দিক ছাড়াও আমরা যারা সাধারণ জনগণ আমাদেরও কিন্তু কিছু দায়িত্ব আছে বলে আমি মনে করি। যে ভিডিও ফুটেজ তোলা হচ্ছে, কিন্তু এখানে কোনো চতুর্থ ব্যক্তি, এই 5 জন ব্যক্তি ছাড়া কোনো ষষ্ঠ ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি না যে এই মা এবং মেয়েকে বাঁচানোর জন্য এগিয়ে এসেছেন। এটা কিন্তু আমি বলবো একটা সামাজিক অবক্ষয় বলে আমি মনে করি। কারণ এই ঘটনাটি ঘটছে, একটা বা দুটো মার খেয়েছেন তারা, সেই প্রকাশ্য দিবালোকে এখানে নিশ্চয়ই আরো লোক আছেন, এবং এটা তো প্রমাণিত যে কেউ না কেউ ভিডিও ফুটেজ করছেন। তো সেখানে সেই যারা এই ঘটনাটি দেখছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, এটা কিন্তু কোনো সিনেমা নয় যে দাঁড়িয়ে দেখার মতো, কোনো পর্দায় চলছে না, এটা একদম লাইভ চলছে। তবে বর্ণালীদি আপনাকে আমি বলে রাখি, সেখানে প্রত্যেককে এগিয়ে এসে মারধরকে আটকানো কিন্তু আমাদের জনগণ হিসেবে আমাদের উচিত, একদম উচিত। কিন্তু এখানে নির্যাতিতা কিন্তু ওনার বক্তব্যে বলেছেন যে ভিডিওটি কোনো একটি অপ্রাপ্ত বয়স্কের কিশোর হয়তো করেছেন যতটুকু, এবং সেখানে অন্য কেউ প্রেজেন্স ছিল কিনা সেটা নিয়ে কিন্তু ধোঁয়াশা আছে এই মুহূর্তে। ওকে, আসবো আপনার কাছে। মায়াদি, একটা মহিলা থানায় নির্যাতিত নারী যদি অসহযোগিতার সম্মুখীন হন, এখন এটা কি গোটা পুলিশ ব্যবস্থার নারী বান্ধব কাঠামোর একটা বড় ধরনের ফাঁক হিসেবে নির্দেশ করে? শুধু না, বিরাট বড় চ্যালেঞ্জ। এবং মহিলারা যে নিরাপত্তাহীনতায় ভুগছে এটা তার জাজ্জল্যমান প্রমাণ, এটা তো অস্বীকার করার উপায় নাই। আমি প্রথমে শুরুই করেছি এটা, যে আমরা চোখে দেখছি ওদের মা মেয়ের উপর হচ্ছে প্রকাশ্য দিবালোকে, তো এটা তো ছড়িয়ে গেছে না সারা ত্রিপুরা রাজ্য জুড়ে। এবং যারা দেখছে, প্রত্যক্ষদর্শী যারা দেখছে, তারাও তো ভাবছে, তাদের মধ্যেও তো এই ভয় বা দুর্বলতা এসেছে যে এইরকম প্রকাশ্য দিবালোকে মা মেয়েকে বেধড়ক মারছে, পুলিশ কেস নিচ্ছে না, তারা বুক ফুলিয়ে ক্রিমিনালরা ঘুরে বেড়াচ্ছে, তাহলে আজকে ওদের উপর হয়েছে, কালকে আমাদের উপর। এটা বর্ণালী ম্যাডামও সেম কথা বলেছে যে শুধু ওরা মা মেয়ে না, এখানে আমাদের ত্রিপুরা রাজ্যের সব মেয়েরাই আমরা আতঙ্কিত হয়ে যাচ্ছি, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এবং আমি আর একটা কথা যে বলছি, এখন আমি আপনাদের কথা প্রসঙ্গে শুনলাম, এটা আমি জানতাম না, এখানে সেই শুনছি, ঘটনাটা জানি, কিন্তু ওরা যে ড্রাগের সঙ্গে যুক্ত বা নেশার সঙ্গে যুক্ত এটা আমি জানতাম না, ম্যাডামের মুখে এখন শুনছি। তো যদি ওরা সত্যি নেশাসক্ত হয়ে থাকে, তাহলে এমন তো হতে পারে, আপনার মুখে যেটা শুনলাম, যে পুলিশ প্রশাসন ওই মেয়েটি যখন যাচ্ছিল টিউশন করতে 23 নম্বর ওয়ার্ড থেকে 22 নম্বরের দিকে, একটা মুসলিম বাড়ির মেয়ে, সে নিশ্চয়ই এডুকেটেড মেয়েটা, পড়াশোনা করা মেয়ে, সে প্রাইভেট পড়াতে যাচ্ছে, তখন যদি কোনো পুলিশ পার্সন ওকে জিজ্ঞাসাও করে থাকে নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম করে যে ওদের বাড়িটা কোথায়, তো মেয়েটি হয়তো জানে বা চেনে, এই জন্য মেয়েটা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, এটাতে তো মেয়েটার কোনো নাই, দোষ নেই, এবং মেয়েটা যথারীতি। তাহলে আজকে এই ঘটনার পর সেই 3 জন পুলিশ কোথায়, তারা কেন এগিয়ে আসছে না এই মা মেয়ের জন্য? সেটাও একটা বিরাট বড় প্রশ্ন, একটা বিরাট বড় প্রশ্ন, যারা ঠিকানা খুঁজতে গেছিল। হ্যাঁ, ঠিক তাই। এবং আমি এই শেষগুলিরও তো পরবর্তী সময় আসা উচিত ছিল, তো সেটাও আসছে না। তো তাহলে আমরা এখন কি ভাববো, আমরা মেয়েরা কি ভাববো?
দেখুন আমি প্রসঙ্গক্রমে বলি যে কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গলে যখন এইসব ঘটনাগুলি ঘটছে মহিলাদের উপর নানান রকম নির্যাতন, তখন ওখানের মুখ্যমন্ত্রী বলে দিলেন যে মেয়েরা রাতটার পরে রাস্তায় বেরোবে না। উনি নিজে মুখ্যমন্ত্রী, নিজে মহিলা, উনিও কি রাতে তারা উনি এবার অফিস যাত্রী মহিলারা তারা কি বেরোতে পারবে না? আইটি সেক্টরে যারা কাজ করে তাদের রাত্রি 8টা 9টা 10টা 11টা হয়ে যায় বাড়ি ফিরতে। ওখানে আইটি সেক্টরে মহিলারা কাজ করে। কলকাতার জীবনযাত্রাটা খুব স্পিডি লাইফ, এবং নট অনলি দ্যাট, ওরা এখন সবাই ম্যাক্সিমাম শুধু আইটি সেক্টর নয়, একদম ছোট থেকে বড় যে কোনো লেভেলের কাজের জন্য এখন রাত্রি রাত বেরাতে ট্রেন ভর্তি থাকে মেয়েদের এবং মহিলাদের সেখানে। তো সেখানে মুখ্যমন্ত্রী হয়ে উনি এই কথাটা বলে দিলেন। তো এটা একটা, এই যে মুখ্যমন্ত্রী হয়ে উনি এই কথাটা বললেন, এটা শুধু উনি পশ্চিমবঙ্গের মানুষকে বললেন না, এটা সারা বিশ্বে ছড়িয়ে গেছে কিন্তু এই কথাটা, ঠিক না? তো আমাদের মেয়েরা তো এখন সব জায়গায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। ওকে, বর্ণালী, এই যে ব্যাপারগুলো হচ্ছে, আচ্ছা ম্যাডাম বলার আগে আমি আরেকটু ছোট্ট একটা কথা বলতে চাই, যে যেহেতু ওরা নেশাসক্ত, কোনো না কোনো সোর্স থেকে আসছে যে ছেলেগুলি নেশাসক্ত, তাহলে আমি এই প্রসঙ্গে একটি আমার অভিজ্ঞতার কথা, মানে আমার মনের কথা, অভিজ্ঞতা না আমার মনের কথা বলতে চাই, যে দেখুন নেশাসক্ত যদি ওরা হয়ে থাকে তাহলে পুলিশ প্রশাসন কি জানে না? এবং পুলিশ এর আগেই এসেছে, ওদের বাড়ির খোঁজেই এসেছে, ঠিক না? কোনো না কোনো হদিশ নিয়েই এসেছে ওদের বাড়ির খোঁজে, এবং ওদের বাড়ির খোঁজ পাওয়ার পরে যখন ওরা মেয়েটির উপরে অত্যাচার করছে বা মারছে বা ধরছে, অথচ মহিলা থানার পুলিশ কোনো রিয়াকশন দেখাচ্ছে না বা প্রকাশ করছে না, তো তার মানে কি আমি বলবো না যে ওরা যে নেশার কারবার করে এসব পুলিশ প্রশাসনকে জানিয়েই করে, টাকা দিয়ে করে, ঘুষ দিয়ে করে, এই জন্য পুলিশ প্রশাসন চুপ হয়ে গেছে? ম্যাক্সিমাম পুলিশ প্রশাসনের ক্ষেত্রে তো এমনই শোনা যায়। ওকে, এখন অভিযোগ তো যেমনটা রয়েছে, এখন আঙুল উঠছে, পুলিশের দিকে আঙুল উঠছে, এরকম নানা রকম মানুষ প্রশ্ন করতে শুরু করেছে, মানুষের মধ্যে প্রশ্ন আসবে। তবে দেখুন এক্ষেত্রে আমি আরো একটা কথা সংযোজন করতে চাই, যে এখানে ধর্মনগর থানার পুলিশ বা ওসি মহোদয়া বা 2-4 জন পুলিশের গাফিলতির জন্য আমরা সমস্ত রাজ্যের পুলিশদের কিন্তু দোষী সাব্যস্ত করতে পারি না। কারণ পুলিশ মানেই খারাপ, এই কথাটা কিন্তু আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। কারণ আমাদের পুলিশ ভাই বোনেরা আছেন বলেই তো আমাদের ল অ্যান্ড অর্ডার চলছে, এবং আমরা নিশ্চিন্তে রাত্রিতে ঘুমোতে পারছি। সবাই যদি একই পাল্লায় থাকতেন তাহলে কিন্তু আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারতাম না। একাংশের গাফিলতির জন্য যারা প্রশাসন যখন কালিমালিপ্ত হচ্ছে, তখন তাদের বিরুদ্ধে অবশ্যই একটা কঠোর পদক্ষেপ নেওয়া তো উচিত। যারা এই কাজটির জন্য দায়ী তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে, এবং আমি নিশ্চিত যে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কারণ এটা নারী নির্যাতনের একটি ঘটনা, এটাকে কোনোভাবেই ধামাচাপা দেওয়া হবে না বলে আমি নিশ্চিত করে বলতে পারি। ওকে, বর্ণালী, আপনার কাছে আরো একটা, আপনার অভিজ্ঞতা থেকে কি বলবেন যে মহিলা কমিশন বা সমাজকর্মী গ্রুপগুলো কি এই ধরনের ঘটনায় দ্রুত হস্তক্ষেপ করার মতো পর্যাপ্ত ক্ষমতা ও সরঞ্জাম রাখে? মানে হ্যাঁ, অবশ্যই মহিলা কমিশনও দ্রুত হস্তক্ষেপ করার ক্ষমতা রাখে, এবং যে বিভিন্ন এনজিও গুলো নারীদের নিয়ে কাজ করেন তাদের এই ধরনের ঘটনায় দ্রুত ঝাঁপিয়ে পড়া উচিত, যাতে একজন নির্যাতিতা খুব তাড়াতাড়ি তার বিচার পেতে পারেন, কোনোভাবে যেন নির্যাতিতার উপর চাপ সৃষ্টি না হয়। কারণ দেখুন, সরকার চাইছে, আমাদের আইন আছে, আইন চাইছে নারীদের পক্ষে সমস্ত কিছু যাবে, কিন্তু তারপরও যে দুষ্কৃতিকারীরা আছে তাদেরকে দমন করে তাদের এই সমস্ত কিছুকে নিঃশেষ করে প্রকৃত বিচার পাইয়ে দেওয়ার জন্য প্রত্যেককে কাজ করা উচিত। এবং এক্ষেত্রে অবশ্যই মহিলা কমিশন দ্রুত ঝাঁপিয়ে পড়া উচিত এবং পড়তে পারে, এবং রাজ্য মহিলা কমিশনের মাধ্যমে যখন কোনো কেসে মহিলা কমিশন ঝাঁপিয়ে পড়েছে সেই কেসে সেই মহিলা অবশ্যই বিচার পেয়েছেন, এটা আমি অন্তত হলফ করে বলতে পারি। ওকে, অনুষ্ঠানের সময় ফুরিয়ে এসেছে, আপনাদের দুজনের কাছে এখন কি মহিলা কমিশন এটা নিয়ে কোনো কথা বলেছেন? মহিলা কমিশনের এই মুহূর্তে আপডেট আমাদের কাছে নেই, কিন্তু অবশ্যই মহিলা কমিশন সেখানে কোনো হস্তক্ষেপ করেছেন কিনা সেই খবর অবশ্যই আমরা রাখবো এবং তা অবশ্যই দর্শক বন্ধুদের জানাবো। তবে আপনাদের কাছে, আপনাদের তরফ থেকে কি বার্তা, পুলিশ প্রশাসনের কাছে কি বার্তা আপনারা দিতে চাইবেন আমি সেটা জানবো। কারণ যিনি নির্যাতিতা, মেয়েটির মা যিনি, উনি বলেছেন শেষ নিঃশ্বাস অবধি উনি লড়াই করবেন,
উনি সত্যের পথে থেকে লড়াই করবেন, কোনো কিছু মিথ্যে বলছেন না, এই ধরনের বক্তব্য কিন্তু উনি মিডিয়ার সামনে বলেছেন। এখন আপনারা আজকের এই আলোচনার পর গুরুত্বপূর্ণ আলোচনা তো অবশ্যই করলেন, তবে সেই আলোচনার পর আপনারা এই ঘটনার জন্য শুধু নয়, সামগ্রিক আমাদের রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে কি ধরনের বার্তা দিতে চাইবেন? আমি জাস্ট 2 মিনিট করে সময় দিতে পারবো। মায়াদি প্রথমে। আমি প্রথমেই বলি যে এই যে মা এবং মেয়ের লেটে হলেও তারা এফআইআর নিয়েছেন বা তাদেরকে রিসিভ কপি দিয়েছেন, শুধু এই নেওয়া এবং রিসিভ কপি দেওয়া না, মেয়েটা এবং তার মা এখনো কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগবে আমি মনে করি। যেহেতু ওরা টার্গেটেড হয়ে গেছেন, সুতরাং ওদেরও নিরাপত্তাটা দেওয়া পুলিশের দরকার, যে ওরা ঠিক এখনো হাঁটা চলা বা রাস্তাঘাটে বেরোনো বা মেয়েটা টিউশনে যাচ্ছে, ওর উপরে আর কোনো অতর্কিত আক্রমণ হবে কিনা এটাও ওদেরকে পুলিশের প্রশাসনের নজরে রাখা উচিত, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যে এই যে একাংশ পুলিশ যাদের গাফিলতির কারণে হোক, উদ্দেশ্য প্রণোদিত ভাবে হোক বা শিথিলতার কারণে হোক বা যে কোনো কারণেই হোক 3 দিন তারা এফআইআর নিতে দেরি করেছেন, এখন এফআইআর নিয়েছেন। এফআইআর নেওয়ার পরে ওরা তাড়াতাড়ি যাতে এটার বিচার নিষ্পত্তি হয়, চার্জশিট গঠন করা বা তদন্ত করে দেখা, এবং খুব তাড়াতাড়ি, যেটা বর্ণালী ম্যাডাম বলেছেন, যাতে বিচারটা খুব তাড়াতাড়ি যাতে পাইয়ে দেওয়া হয়। এবং মেয়েটির মা একটা আমাদের অনগ্রসর পিছিয়ে পড়া ওরা শ্রেণী, মুসলিম একটা ফ্যামিলি কমিউনিটি থেকে এসেছে, এবং মহিলা এখানে নির্যাতিত এবং অভিযুক্ত দুজনেই মাইনরিটি বিলং করে, এবং তারপরও যে এই মহিলা এইভাবে একটা সুন্দর কথা বলেছেন যে আমি জীবনের শেষটুকু অবধি লড়াইটা চালিয়ে যাব, এই কথা বলারও তো স্ট্যামিনা এখন অনেক মেয়ে রাখতে পারে না, সমাজের যে আমাদের সোসাইটিতে যে পরিস্থিতি আছে সেটার জন্য। এই জন্য পুলিশ প্রশাসনের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে এই রকম সেনসিটিভ যে ইস্যুগুলো আছে এগুলো নিয়ে যাতে গাফিলতি না করে ওরা তৎক্ষণাৎ এটার ব্যবস্থা নেয়, এবং ক্রিমিনাল যারা তাদেরকে তারা ধরে যাতে আটক করে, তাহলে মানুষের মনের মধ্যে ভয় থাকবে, এই কাজগুলো করতে সাহস পাবে না। আমিও একই কথা বলবো যে নির্যাতিতা মহিলা দুজনের উপর এরকম একটি ঘটনা ঘটেছে, সেই নির্যাতিতা মহিলাদের নিরাপত্তার ব্যবস্থাও কিন্তু পুলিশকে করতে হবে, কারণ এই ধরনের ঘটনা ঘটেছে এবং এটা যে ভবিষ্যতেও ঘটবে না, কারণ নেশার যে বিষয়টা এটা শুধু এই 3 জনের মধ্যে নয়, এদের সঙ্গে আরো অনেকেই যুক্ত আছেন। তো সেই ক্ষেত্রে তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, এবং যারা এই ঘটনাটির যে পুলিশ কর্মীদের দ্বারা এত লেট হলো সমস্ত এফআইআর প্রক্রিয়া, এই প্রক্রিয়াটির যে তদন্ত ক্ষেত্রে যে লেটটা হয়েছে সেটাকে কেন হয়েছে সেটার উত্তর তাদেরকে দিতে হবে। এবং সেই সঙ্গে একই কথা মায়াদি যা বলছেন যে চার্জশিট দেওয়া, তাদের বিচার খুব ত্বরান্বিত করে পাওয়া, এবং সেই সঙ্গে আমাদের রাজ্যে নারী নির্যাতনের ঘটনাকে আরো সীমিত করা, এবং সেই সঙ্গে নেশার যে বিষয় এটাকে আরো একটু গুরুত্ব দিয়ে আমাদের দেখতে হবে। নেশার বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু নেশাকে একেবারে শেষ করার জন্য সরকার পুলিশের সঙ্গে আমাদের প্রত্যেককে জাগরিত হয়ে কাজ করতে হবে, এবং তবেই কিন্তু সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। মায়াদি আপনাকে ধন্যবাদ, বর্ণালী আপনাকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, গুরুত্বপূর্ণ আলোচনায় আপনারা আলোচনা করলেন আজ। ধন্যবাদ দুজনকে। নমস্কার। দর্শক বন্ধুরা, আজকের এই আলোচনায় একটা কথা খুব পরিষ্কার, নারী নিরাপত্তা কোনো বাড়তি সুবিধা নয়, এটি রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। প্রতিটি নারী ঘর থেকে বেরোবেন নিশ্চিন্তে, রাস্তায় হাঁটবেন ভয়ের ছায়া ছাড়া। এই সহজ অধিকারটুকু নিশ্চিত করা ছাড়া কোনো উন্নয়নই পূর্ণতা পায় না। আর তাই যে কোনো অভিযোগ, হয়রানি, আক্রমণ, নির্যাতন সবকিছুই পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে। অভিযোগ গ্রহণে গড়িমসি নয়, তদন্তে আত্মতুষ্টি নয়, তাৎক্ষণিক পদক্ষেপ, সংবেদনশীল আচরণ এবং দ্রুত বিচারই হতে হবে পুলিশের নীতি। মনে রাখতে হবে, একজন নারীর সাহস করে থানায় যাওয়া মানেই তার শেষ প্রত্যাশা ন্যায় বিচারের কাছে। সেই প্রত্যাশা ভেঙে গেলে ভাঙে সমাজের প্রতি তার বিশ্বাসও। তাই এখন সময় শক্ত বার্তা দেওয়ার, নারী নিরাপত্তার সবার আগে, আর প্রতিটি অভিযোগই জরুরি। পুলিশকে দায়িত্বশীল, স্বচ্ছ এবং তৎপর হয়ে এই বার্তাকে বাস্তব রূপ দিতে হবে, তবেই ত্রিপুরা আরো নিরাপদ, আরো মানবিক, আরো অগ্রসর হবে। সঙ্গে থাকুন, দেশ দুনিয়ার নিউজ আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।